শীত মানেই পিঠে পুলি, শীত মানেই নলেন গুড়ের মিষ্টি। কিন্তু আজকে আমি যে মিষ্টিটা বানিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো আর সুজি আর তার সাথে দুধ দিয়ে বানানো। তবে এখানে কিন্তু নলেন গুড় একটুও ব্যবহার করা হয়নি। তারপরেও কালারটা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর এসেছে। হ্যাঁ, আজকে আমি বানাতে চলেছি সুজির রসবড়া। নামটা শুনেই কীরকম লোভ লাগছে, তাই না? তার জন্য কিন্তু প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে। মানে ওই ধরুন 1 চামচের মতো ঘি, যাতে ঘিয়ের সাথে সুজির গন্ধটা খুব ভালোভাবে ওঠে তার জন্য। এবার যেহেতু শীতকাল তাই ঘিটা তো আমার এখানে জমেই গেছে, তবে যেই ঘিটা দিয়েছি সেটা কিন্তু পরিমাণে 1 চামচের মতোই আছে। এবার এর মধ্যে কিন্তু আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই মিষ্টিটা বানাতে গেলে আমি যেই পরিমাণে বলবো সেটা সেই পরিমাণেই দেবেন, তবেই কিন্তু মিষ্টিটা টেস্টি হবে, আদারওয়াইজ কিন্তু মিষ্টিটা ঠিকভাবে হবে না। এবার যেরকম বললাম তাই সেরকমভাবে করতে গেলে ফার্স্টেই কিন্তু ঘিয়ের সাথে সুজিটা দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, যাতে সুজি আর ঘি একসাথে মিশে গিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। যেই গন্ধে পুরো রান্নাঘর যাতে ম ম করে ওঠে আর মনে হয় যেটা বানানো হবে সেটা যেন তৎক্ষণাৎ উঠে যায় নিমেষের মধ্যে। আমরা যারা হাউসওয়াইফ তারা আমরা এটাই ভাবি যে কি করব আর না করব। সে হাজব্যান্ডের জন্য হোক কিংবা পরিবারে অন্য যেই সদস্যগুলো থাকবে তাদের জন্য হোক, কি করব না করব সেটা ভাবতে ভাবতেই যেন আমাদের সারাটা দিন পেরিয়ে যায়। তবে আমি যেহেতু ভিডিও করি, ব্লগিং করি, তাই আমি সেরকমভাবে টাইম পাই না বা কোনো কিছু করার জন্য অতটা সময় পাই না হাতে। তবে তার মধ্যেই যেইটুকু সময় পাই সেটা দিয়েই যা হোক করার চেষ্টা করি। হ্যাঁ, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে সুজির রসবড়া। এখানে প্রথমেই হাফ কাপ সুজি দিয়েছিলাম। সুজিটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। সুজিটার আর ঘিয়ের ভালোভাবে স্মেলটা যখন আসছিল ঠিক তখনই দিয়ে দিয়েছি এর মধ্যে 1 কাপ দুধ। যেই কাপ মেপে আমি এখানে সুজি দিয়েছি সেই কাপ মেপেই কিন্তু এখানে আমি দুধটাও অ্যাড করেছি। প্রথমে কিছুটা দুধ দিয়েছি, তারপরে আবার বাকি দুধটা দিয়েছি। তাহলে কিন্তু বেশ ভালোভাবে মেশানো গেছে। আর না হলে খুব ভালোভাবে কিন্তু মেশানো যাবে না, তার সাথে কিন্তু ডলা পাকিয়ে যাবে। এবার এর মধ্যে এখানে একটা আমি দিয়ে দিয়েছি এলাচ, আর তার সাথে 1 থেকে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। সব জিনিসেই তো একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, আর যেহেতু মিষ্টি বানাচ্ছি তাই সেটা একটু মিষ্টি মিষ্টি করতেই হবে, তাই কিন্তু এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি। তবে এই চিনিটা কিন্তু আপনারা চাইলে বেশি কম নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এলাচ যদি বাড়িতে থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে বলবো অবশ্যই এলাচটাকে গুঁড়ো বা এলাচের পাউডার কিনতে পাওয়া যায় সেটাকে নিয়ে আসবেন। কারণ এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু এখানে এলাচের গুঁড়োটাই বেশি প্রয়োজন। তবে যেহেতু আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই এলাচটাকেই একটু থেতো করে দিয়েছি। এবার এই সুজিটা কিন্তু করতে করতে দেখবেন এরকম দলা পাকিয়ে আসবে। যখন এরকম একটা দলা পাকিয়ে আসবে তখন কিন্তু এটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আমি এখানে একটা কাঁচেরই পাত্র ব্যবহার করেছি, তার কারণ যেহেতু ভিডিও করছি তাই জন্য। আর যদি সেটা না হতো তাহলে বাড়িতে থাকা যে কোনো পাত্রই ব্যবহার করতাম। এবার এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য রেস্টে। এবার এর মধ্যে একটুখানি বেকিং পাউডার দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে কম করে 10 মিনিটের জন্য। এটা যত ভালো করে মাখা হবে ডোটা, ততটাই কিন্তু সুজির রসবড়াগুলো ভালোভাবে হবে। আর মাখতে মাখতে নিজেরাই বুঝতে পারবেন যে ঠিক কতটা সফট হয়ে গেছে বা দেখতে ঠিক কীরকম হয়েছে। তাই ভালো করে মেখে নেওয়াটা কিন্তু খুব জরুরি। যে কোনো মিষ্টি বানাতে গেলে সেটা ছানার মিষ্টি হলেও ছানাটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিতে হয়। ঠিক একইভাবে কিন্তু এখানে রসবড়া বানাতে গেলেও সুজিটা খুব ভালো করেই মাখিয়ে নিতে হয়। এখানে সুজিটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে, সেটা আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার হাতে আমি সামান্য একটুখানি ঘি বুলিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে কিন্তু আপনারা ঘি বোলাবেন, যেন আবার সাদা তেল বুলিয়ে নেবেন না হাতে। কারণ মিষ্টি বানানোর জন্য কিন্তু ঘিয়ের স্মেলটা যথেষ্ট দরকার হয়। তাই এখানে কিন্তু আমি ঘি নিয়েছি। আর এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে গোল করে তারপরে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে সুজির রসবড়াগুলো। যদিও এখনও বড়া হয়নি বা রসও এটা পড়েনি, তবে এখন যেহেতু প্রথম পর্যায়, তাই এই পর্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে এটা চারদিকে ফেটে না যায় সেটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু ফার্স্টে খুব ভালো করে গোল করে নিতে হবে, তারপরেই এটাকে হালকা হাতে একটু চেপটে দিতে হবে। একবারে খুব বেশি যেন চেপটে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো করার পরে শক্ত হয়ে যাবে।
আর সাইজ আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজ করেই পছন্দ করি, মানে যে কোনো জিনিস করতে গেলে, সেটা লুচি হোক, পরোটা হোক, কিংবা রুটি আর কিংবা কোনো মিষ্টি, ওই ছোট ছোট করে করা আমার একদম ভালো লাগে না। তাই একটু বড় বড় আকারেরই করে নিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু অবশ্যই একটু ছোট ছোট করেও করতে পারেন। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে আগে থেকে যে বড়াগুলো করে রেখেছি সেগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সাদা তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করবেন না। খুব যদি গরম হয়ে যায় তেলটা, তাহলে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে বাইরে থেকে, আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে। এটা যেহেতু আমি তেলের মধ্যে কাজ করছি তাই একটু সাবধানে করছি, কারণ তেলে যে কোনো কাজ করতে আমার খুব ভয় লাগে, মানে ভীষণ ভয় লাগে। তাই আমি তেলের কাজ একটু সাবধানেই করছি, যেহেতু হাতে যাতে না ছিটকে লেগে যায় এটসেট্রা। তবে আপনারা যদি পাকাপোক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতো করে করবেন। আমাকে দেখে কিছু ভাবার কিচ্ছু দরকার নেই। আর হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু বড়াগুলো ছাড়ার পর থেকে ননস্টপ ওপরের দিকটাতেও তেল দিতে হবে, যাতে ওপরের পাটটাও কিন্তু ইকুয়ালি ভাজা হতে থাকে। আর তেলটা না দিলে কিন্তু এই ওপরের দিকটা কিন্তু ঠিকভাবে হবে না। তাই ওপরে তেল দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এগুলো একটা পিঠ একবারে লাল হয়ে যাবে তারপরে উল্টাবো, এটা একদম করবেন না। মাঝে মাঝেই কিন্তু উল্টে পাল্টে হালকা আঁচে ভাজতে হবে, তবেই কিন্তু বড়াগুলোর ভেতরটাও পুরো ভালোভাবে ভাজা হবে। আর চেষ্টা করবেন একসাথে বেশি বড়া না দেওয়ার, মানে আমি যেমন 4টি করে করছি এইরকমই একটু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না, আর বড়াগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর একসাথে বেশি দিলে কিন্তু বড়াগুলোও ভালো করে হবে না, আর তার সাথে কিন্তু একটার সাথে আর একটা সাইডে কিন্তু লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তবে যদি কড়াইটা অনেক বড় হয় আর তেল যদি আরও অনেক বেশি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যেতেই পারে। যেহেতু আমি তেলটাও একটু কম দিয়েছি আর আমার কড়াইটাও একটু ছোট, তাই একটু অল্প অল্প করেই ভেজে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কালারটা ঠিক কীরকম অবস্থায় আমি এগুলোকে তুলে নিচ্ছি। কালারটা যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আর অবশ্যই হালকা আঁচে ভাজবেন, তাহলে কিন্তু এর ভেতর থেকেও বড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এটা আমি প্রথম ব্যাচে 4টে বড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি যেই পরিমাণে সুজি নিয়েছিলাম তাতে করে আমার 8টা সুজি রস পড়া হয়েছে। তবে আপনারা চাইলে পরিমাণে বেশি কম নিজেদের পছন্দ মতো দিতে পারেন। তবে ওই যে মেজারমেন্টটা কিন্তু সমান পরিমাণে রাখবেন, মানে হাফ কাপ সুজি দিলে 1 কাপ দুধ দিতে হবে। এবার সেকেন্ড ব্যাচে আমার যে বড়াগুলো রাখা আছে করে সেগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, প্রথম ব্যাচে যখন বড়াগুলো ভাজবেন তখন যেন বড়াগুলোকে খালিভাবে ফেলে রেখে দেবেন না। একটা সুতির কাপড় চাপা দিয়ে রেখে দেবেন, কিংবা ওল একটা বাটিতে রেখে বা পাত্রে রেখে কিছু একটা ঢাকা দিয়ে রাখবেন। তা না হলে কিন্তু বাইরে থেকে এটা যথেষ্ট শক্ত হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে, তবে আমি কিন্তু ফ্লেমটাকে এখন একদমই লো করে দিয়েছি, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো ভাজা হয়ে যাবে। তবে এই বড়াগুলো ভাজতে গেলে কিন্তু এরকম কড়াই একটু লেগে যাবেই যাবে, এটা কিন্তু আমি আগে থেকেই বলে রাখছি। সেটা আপনারা যে কোনো কড়াইয়ে করুন তাতেই কিন্তু আপনাদের লেগে যাবে। যদিও আমি এখানে ইন্ডাকশানে করছি তাই জন্য স্টিলের কড়াই ব্যবহার করছি। আর আপনারা চাইলে আপনাদের বাড়িতে যেই কড়াই থাকবে তাতেই করবেন। চাইলে আপনারা ফ্রাইং প্যানেও ভাজতে পারেন। ফ্রাইং প্যানে ভাজলে আশা করা যায় যে কম চিটিয়ে যাবে, কারণ যে কড়াইতে একটু বেশি চিটিয়ে যায়। আর যেহেতু বড়াগুলোর একটা দিক তো খুব ভালো করে ভাজা হচ্ছে না, তাই জন্য কিন্তু আরও বেশি করেই কিন্তু চিটিয়ে যাচ্ছে, যেহেতু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি সেই জন্য। তবে একটা দিক যদি বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়াগুলোর ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। তাই এগুলোকে কিন্তু বারবার উল্টে পাল্টে একদম হালকা আঁচে বা মাঝারি আঁচ করে তবেই ভাজতে হবে। এখানেও দেখতে পাচ্ছেন বড়ার কালারগুলো ঠিক কতটা সুন্দর এসেছে, আর বড়াগুলো কিন্তু তেলেতে দেওয়ার পরে আরও অনেকটা বড় হয়ে গেছে। আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, তবে কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর সেটা আমি যখন করেছিলাম সেটা আমি তখন ফিল করতে পেরেছিলাম। কীরকম রাখছি আপনারা আশা করি বুঝতে পারছেন বড়াগুলোকে। দেখুন এখানে কীরকম লাল ব্যাপারটা এসেছে। এবারে কিন্তু বড়াগুলো আরেকটু হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি বড়াগুলোকে তুলে নেব। তবে আপনারা চাইলে আরেকটু কড়া রাখতে পারেন, তবে বেশি কড়া রাখলে কিন্তু এর ভেতরে দুধটা একদমই প্রবেশ করবে না। তাই সেক্ষেত্রে কিন্তু বড়াগুলোর ভেতর থেকে সফট বা স্পঞ্জি ব্যাপারটা হবে না, তাই বড়াগুলো খেতেও ভালো লাগবে না। তাই আমি যেভাবে ভাজছি এভাবে যদি আপনারাও করেন তাহলে কিন্তু সুজিটা দেখে মনে হবে যে হ্যাঁ খুব একটা লাল কালার হয়নি বা খুব একটা দেখতে ভালো হয়নি, কিন্তু ভেতরেও রসটা ভালো করে ঢুকবে এবং খেতেও খুব ভালো লাগবে।
কীরকম অবস্থা হয়েছে এখন আশা করি সুজিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর হ্যাঁ, পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের বাড়িতে কজন মেম্বার আছে সেই অনুযায়ী করবেন। তবে এই যেই জিনিসটা বানাচ্ছি এটা কিন্তু একটু বেশি করেই করার চেষ্টা করবেন, কারণ আমি যেদিনকে বানিয়েছিলাম ফার্স্ট সেদিনকে কিন্তু আমার অনেক লেগেছিল। প্রথম বানিয়েছিলাম তাই সেই দিনকে আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, আর সেদিনকে আমার একটুখানি গণ্ডগোলও হয়েছিল ওই পরিমাণে। তবে আমি আজকে যেই ভিডিওটা বানাচ্ছি যেদিনকে, তাই আমি সেদিনকে কিন্তু একদম অল্প পরিমাণে বানিয়েছি, আর মেজারমেন্টটা কিন্তু আমি খুব ভালোভাবে রেখেছিলাম, তাই জন্য আমার এই বড়াগুলো খুব ভালো হয়েছে। ওই যে বললাম পরিমাণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার আমি এখানে কিন্তু বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এগুলোও আমি একটা সাইডে তুলে নিচ্ছি। এবার আপনাদেরকে একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি যে দেখুন ঠিক ভেতর থেকে কতটা এখনও পর্যন্ত স্পঞ্জি আছে, খুব ভালো আছে, ইভেন স্পঞ্জিও আছে, কিন্তু খুব সুন্দর হয়েছে বড়াগুলো। এবার অন্যদিকে একটা আমি পাত্র চাপিয়ে দিয়েছি, মানে ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা কিন্তু আমি কোনো এর মধ্যে জল ঢালবো না, এটাকে আমি ফার্স্টে ক্যারামেল হতে টাইম দেব। এটাও কিন্তু একদম লো ফ্লেম রেখেই করতে হবে, বেশি দিলে কিন্তু মানে বেশি হাই ফ্লেম দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ক্যারামেলটা আর হবে না। একটু সময় দিয়ে ধৈর্য ধরে আর অনেকটা ভালোবাসা দিয়ে যদি কোনো রান্না করা হয় সেই রান্নার টেস্ট কিন্তু ভালো হতে বাধ্য। আর যদি আপনি ধৈর্য ধরে না করেন বা ভালো বেশি জিনিসটাকে না করেন তাহলে কিন্তু সেই রান্নাটা কখনোই টেস্টি হবে না। আপনি তাতে যতই মশলা দিন আর যত ভালো ভালোই জিনিস দেন না কেন, তাই যে কোনো জিনিস করতে গেলে সেটাতে অনেকটা ভালোবাসা দিয়ে করতে হবে। আর আমিও তাই বেশ অনেকটা ভালোবাসা দিয়েই এই ধরনের জিনিসগুলোকে করি। তবে ঘরোয়া রান্না হয়তো খুব একটা ভালো পারি না, তবে এই ধরনের আইটেমগুলো বেশ ভালো করি। এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে ক্যারামেলটা কিন্তু হয়েই গেছে প্রায়। তবে আমি ক্যারামেলটাকে আর একটু কড়া করব যাতে মিষ্টিটার কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু এখানে ক্যারামেলটা বেশ অনেকক্ষণ ধরে করেছি, মানে ওই যে কোনো কড়াইতে গুড় দিয়ে গুড়টাকে ফোটালে যেরকম কালার আসে ঠিক দেখুন সেরকম এসেছে। মানে আমি একটু বেশি কড়া করেই কিন্তু এখানে করেছি ক্যারামেলটা। এবার এর মধ্যে আমি ফার্স্টে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি পুরো, তারপরে কিন্তু এই দুধটাকে ভালো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে। তাওয়াটা কীরকম মানে ফ্রাই প্যানটা কীরকম গরম আছে আশা করি আপনারা বুঝতে পারছেন। দুধটা দেওয়ার সাথে সাথে যা ছিটকে উঠলো, বাবারে বাবা, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এবার সাইডে যেই ক্যারামেলগুলো লেগে আছে সেগুলোকেও আস্তে আস্তে করে কিন্তু মেল্ট করে দিতে হবে এটার সাথে। তবে হ্যাঁ, এখানে আরও 1 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি। পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি আবার বলছি, তাই যেটা যেই পরিমাণে দিচ্ছি সেটা সেই পরিমাণেই দেবেন। এখানে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে দুধের, মানে প্রায় আপনাদেরকে নিতে হবে 1 কেজির মতো দুধ, মানে 1 লিটার দুধ। আমি যেহেতু লিটার মেপে করেছি তাই আমি আপনাদেরকে লিটার অনুযায়ী বলছি। আমি কিন্তু 1 লিটার দুধ নিয়েছিলাম আর সেটা দিয়েই কিন্তু আমি এটা করেছি পুরো। এবার এখানে আমি আবার 2টো এলাচকে দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো দিতে পারেন। এলাচের গুঁড়ো দেওয়াটাই সবথেকে ভালো হবে। আমার কাছে যেহেতু এলাচের গুঁড়ো ছিল না তাই জন্য কিন্তু আমি গোটা এলাচকেই একটু থেতো করে দিয়েছি। এবার এখানে আমি 2টো কেশর দিয়ে দিয়েছি। অবশ্যই ভালো কোম্পানির কেশর দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু দুটোতে হবে। আর ওই এভারেস্টের যেগুলো 20 টাকার পাতা কিনতে পাওয়া যায় তাতে যেই কেশরগুলো থাকে ওগুলো কিন্তু আদৌ অরিজিনাল কেশর না, তাই ওই কেশরগুলো যদি দেন তাহলে কিন্তু অনেকটা বেশি পরিমাণেই কেশর দিতে হবে। তবে একটু যদি ভালো কোয়ালিটির কেশর নেন সেক্ষেত্রে ওইরকম 2টো বা 3টে কেশর দিলেই এনাফ। মানে কেশরে কিন্তু কালারটা একটা অন্যরকম আনবে, তার সাথে কিন্তু টেস্টেরও একটু হলেও পরিবর্তন হয়। এবার এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম হাফ বাটির মতো গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা আমার একটা ভুল হয়েছিল, যদি ফার্স্টেই আমি দুধটা যদি একটা পাত্রে গুলে নিয়ে তারপরে এর মধ্যে দিতাম সেটা বোধহয় বেশি বেটার হতো। যেহেতু সেটা করিনি, যাই হোক, সেই জন্য কিন্তু একটু বাবেল রয়ে গেছে, তাই এই বাবেলগুলোকে ফার্স্টেই কিন্তু একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। না হলে কিন্তু এটা দেখতেও ভালো হবে না, আর তার সাথে খেতে গেলেও একটু অন্য রকমের লাগবে। তাই আমি ফার্স্টে এখানে যতগুলো বাবেল হয়ে গেছে মানে দানা দানা হয়ে গেছে সেগুলোকে এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু মিষ্টি আমি যেই পরিমাণে দিয়েছি সেরকম দিতে পারেন, তবে আপনারা যদি আরও অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি দেবেন। যেহেতু আমি ক্যারামেল করার সময় 2 চামচ চিনি দিয়েছিলাম, তারপরে গুঁড়ো দুধ দেওয়া হয়েছে সেটাতেও মিষ্টি আছে, প্লাস আমি সুজিতেও কিন্তু তখন 1 বা 2 চামচ চিনি দিয়েছিলাম। তাই সব কিছু মিলিয়ে আমার আর মনে হয়নি যে আমরা যে ধরনের মিষ্টি খেতে পছন্দ করি সেই মিষ্টিটার আর দেওয়ার প্রয়োজন আছে বলে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমানো বা বাড়ানো করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই।
এবার এই দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে যেই বড়াগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। তবে আমি কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে, তারপরে এটাকে আর ঠান্ডা করিনি, জাস্ট ফ্লেমটাকে অফ করেই এর মধ্যে যেই বড়াগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোর ওপর থেকেও একটুখানি দিয়ে দিতে পারেন, বা চাইলে কিছুক্ষণের জন্য একটা সাইড রেখে তারপরে অন্য সাইডটাকেও চামচ করে ঘুরিয়ে দিলে সেক্ষেত্রেও হবে। হ্যাঁ, তবে আমি কিন্তু এই কড়াই থেকে ট্রান্সফার করে নেব অন্য একটি পাত্রের মধ্যে। বড়াগুলো কিন্তু দুধটা গরম থাকা অবস্থাতে দিতে হবে। দুধ ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো দিলে কিন্তু এর ভেতরেই দুধটা ঢুকবে না, সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ভেতর থেকে খুব শক্ত থাকবে। আর যদি দুধটা ভালো করে ভেতরে ঢোকে সেক্ষেত্রে বড়াগুলোও কিন্তু খুব ভালোভাবে হবে আর সাথে খুব স্পঞ্জি হবে। এমনিতেই বড়াগুলো কতটা স্পঞ্জি হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। তবে 1 ঘন্টা রেখে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছিলাম, তারপরেও আবার ঢাকা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এরপরে এবার আমি এই বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি। আমার এখানে 8 পিস বড়া হয়েছিল। ফার্স্টে যেহেতু আমি একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখিয়েছিলাম তাই সেটা আর এর মধ্যে দিইনি। দুধের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই কিন্তু বড়াগুলো খেতে খুব ভালো হবে। আর দুধটা যদি পুরোটাই বড়াগুলো টেনে নেয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো আপনারা রসটা পাবেন না, তাই বড়াগুলো খাওয়ার সময় একটু শুকনো শুকনো লাগবে। যেহেতু নামটাই হচ্ছে সুজির রস বড়া, তাই কিন্তু এই সুজির রস বড়াটা যেন একদম দুধের মধ্যে পুরো ডুবে থাকে, মানে ওই যেমন আমরা রসমালাই খাই ঠিক সেরকম এই জিনিসটা। এটাও কিন্তু রসমালাইয়ের থেকে কোনো অংশে খেতে খারাপ না, বরং আমি একটা কথা বলতে পারি যে এইটা মিষ্টিটা মানে সুজির রসমালাইটা কিন্তু রসবড়ার থেকে খেতে আরও অনেকটা বেটার। মানে পার্সোনালি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের কী রকম লাগে সেটাও আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর এখানে দেখুন আমি কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনারাও একটু সাজিয়ে গুছিয়ে বাড়িতে পরিবেশন করবেন, বা আপনি আপনার বাড়িতে যে স্পেশাল মানুষটার জন্য বানাবেন তাকে এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন, দেখবেন সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তবে এই সুজির রসবড়াগুলোকে আরও সুন্দর করে সাজিয়ে তোলার জন্য কিন্তু এর ওপরে বেশ কিছু ড্রাই ফ্রুটস ইউজ করা যেতে পারে। মানে যেটা আপনারা খেতে পছন্দ করেন সেই ধরনের ড্রাই ফ্রুটগুলো বা আপনার বাড়িতে যেই যেই জিনিসগুলো থাকবে সেগুলোকে দিয়েই দেবেন ওপর থেকে একটু গার্নিশ করে। দেখবেন এটা দেখতে দুর্দান্ত হবে, জাস্ট দুর্দান্ত। আমি কিন্তু এখানে একটু রস নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে কিন্তু একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে চাইলে একটুখানি পেস্তা দিতে পারেন, একটু আমন্ড দিতে পারেন, একটুখানি কাজু গুঁড়ো করে নিয়ে মানে একটু হালকা ম্যাশ করে নিয়ে দিতে পারেন। এই কিশমিশগুলোকেও কেটে একটু করে এর মধ্যে দিতে পারেন, যা খুশি ড্রাই ফ্রুটস তাই দিতে পারেন। প্রত্যেকটাই কিন্তু জাস্ট দুর্দান্ত হবে। চলুন বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।